নমস্কার, আমি স্বাগতা মণ্ডল, একজন রেজিস্টার্ড নার্স কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ স্টাফ নার্স গ্রেড 2 ইন আ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ ফেসিলিটি। তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে যারা জেনারেল ওয়ার্ডে কাজ করেছো মেডিসিন প্লাস সার্জিক্যাল, তাদের ক্ষেত্রে এই WBHRVর ইন্টারভিউয়ে কী কী ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো আজকে সেরকমই আমরা আলোচনা করব যে যারা আইসিইউতে পোস্টেড ছিলে তাদের ক্ষেত্রে কী কী ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো শুরু করা যাক। প্রথমেই আসে নার্স পেশেন্ট রেশিও ইন আইসিইউ। এটার উত্তর অলওয়েজ 1:1 হবে। যদিও অনেক হসপিটালে 1:2 রেশিওতেও আইসিইউ চলে, কিন্তু এটা কিন্তু 1:1 রেশিও হওয়াই উচিত। তার কারণটা কি? তোমাকে তখনই নেক্সট কোয়েশ্চেন করতেই পারে যে জেনারেল ওয়ার্ডে তো এটা হয় না, কেন আইসিইউতে হয়। তার সাথে রিলেটেড আর একটা কোয়েশ্চেন কি, কেন পেশেন্টকে আইসিইউ অ্যাডমিট করা হয়। তো আইসিইউ কেন পেশেন্টকে অ্যাডমিট করা হয়? কারণ পেশেন্টের কন্টিনিউয়াস মনিটরিং প্রয়োজন, যেটা অলওয়েজ জেনারেল ওয়ার্ডে সম্ভব হয় না। তো তার জন্য এছাড়াও আইসিইউ ভর্তি অ্যাডমিট করার আরও অনেক কারণ, যেমন অনেক প্রসিজিওরস রয়েছে, পেশেন্টকে যদি ভেন্টিলেটরে রাখতে হয়, তো এই সমস্ত কারণের জন্য আইসিইউ অ্যাডমিট করা হয় পেশেন্টকে। আর এই কারণের জন্যই নার্স ইস টু পেশেন্টের রেশিওটা 1:1 রাখা হয়। নেক্সট আসতে পারে এবিজি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আইসিইউয়ে যারা কাজ করে তাদের জন্য, কারণ এবিজি রিডিং তাদেরকে একদম খুব ভালোভাবে জানতে হয়। তো এবিজির বিভিন্ন প্যারামিটার্সের নর্মাল ভ্যালুগুলো জানতে হবে। তার সাথে এবিজির সাথে সাথেই চলে আসছে, আমি যেটা আগের দিনেও বলেছিলাম, যে ইলেকট্রোলাইট ভ্যালুস। বিভিন্ন ইলেকট্রোলাইটসের নর্মাল ভ্যালু কত, হাইপো হাইপার কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। আর এর সাথেই আবার সাইমালটেনিয়াসলি চলে আসছে ইসিজির কোন ওয়েভ কি ডিটারমাইন করে, বা ইসিজি নর্মাল ইসিজি অ্যাবনর্মাল ইসিজি আমরা বুঝবো কি করে, বা হাইপো হাইপার যে সমস্ত ডিসইলেকট্রোলাইটেমিয়াগুলো হয়ে থাকে সেগুলো আমরা ইসিজি দেখে কি করে বুঝবো, কি পার্টিকুলার একটা পয়েন্ট যেটা আমরা শুধুমাত্র হাইপোক্যালিমিয়াতে পেতে পারি, হাইপারক্যালিমিয়াতে পেতে পারি না। এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আসতে পারে। নেক্সট জিসিএস, গ্লাসগো কোমা স্কোর। একদম এটা তোমাকে সিচুয়েশনাল কোশ্চেন দিয়ে দেবে, মানে তোমাকে ওখানে পুরো উদাহরণই দেবে যে এই পেশেন্টের আই মুভমেন্ট এরকম, কথা বলতে পারছে না, হাত পা নড়ছে না, তাহলে তো জিসিএস স্কোর কী হবে। তোমাকে পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করতে হবে যে আচ্ছা এই পেশেন্টের এরকম, তাহলে জিসিএস এটা হতে পারে, এই কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, আর একটা আমার পয়েন্ট মাথায় এলো, আমি তাই জন্য বলে দিচ্ছি, যদিও এটা সম্পূর্ণ আলাদা, মানে আইসিইউতে জেনারেলি হয় না, মানে কমন আইসিইউতে, অ্যাডাল্ট আইসিইউতে হয় না, বাট এটা এনআইসিইউতে হতে পারে। কি আবগার স্কোর। আবগার স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমাকে সেম জিসিএস স্কেলের যেমন তোমাকে জিসিএস স্কোরের জন্য যেমন তোমাকে সিচুয়েশন দিয়ে দেবে, একজন পেশেন্টের সিনারিও দিয়ে দিতে পারেন, তো সেরকমই আবগার স্কোরের ক্ষেত্রে কিন্তু একজন বেবি নিউবর্নের পুরো সিনারিও দিয়ে দিতে পারেন। তো সেই হিসাবে তোমাকে বলতে হতে পারে স্কোর কত হবে। নেক্সট সিপিআরের প্রসিজিওর সাইকেল কীরকমভাবে কী হয়, ইন্ডিকেশন ফর স্টপিং সিপিআর দেওয়ার আগে তুমি কী কী চেক করবে, এই সমস্ত জিনিসগুলো খুবই কমন। নেক্সট আইসিইউ কী কী কমন ইকুইপমেন্ট পাওয়া যায়, কয়েকটা নাম হয়তো জিজ্ঞাসা করতে পারে। তো এখানে একটু চালাকি করতে হয় কি, যে ইকুইপমেন্টগুলো তুমি ওয়েল ওরিয়েন্টেড, খুব ভালোভাবে ওরিয়েন্টেড, পার্টস থেকে শুরু করে কোন প্রসেসে কাজ করে সমস্ত কিছুটা তুমি খুব ভালো করে জানো, সেই সমস্ত ইকুইপমেন্টসের নামগুলো আগে বলবে। কারণ তুমি যখনই মুখ থেকে উচ্চারণ করবে ভেন্টিলেটার, কারণ তোমার মাথায় আইসিইউ মানে ভেন্টিলেটার আসে, তুমি ভেন্টিলেটার বললে সঙ্গে সঙ্গে ভেন্টিলেটার নিয়ে হাজারটা কোয়েশ্চেন শুরু করে দেবে। তো যারা ভেন্টিলেটার নিয়ে খুব ভালোভাবে মানে কনফিডেন্ট নও যে ভেন্টিলেটারের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে, তাহলে ভেন্টিলেটারটা সবচেয়ে লাস্ট অপশানে রাখবে, প্রথমে শুরু করতে পারো, মানে তোমার একদম সহজ লাগে যে ইকুইপমেন্টসটাকে, সেই ইকুইপমেন্টস দিয়ে শুরু করবে। তো নেক্সট ভেন্টিলেটার যেহেতু বললাম, তো ভেন্টিলেটারের পার্টস কী হতে পারে, ভেন্টিলেটার কখন একটা পেশেন্টকে দেওয়া হতে পারে, কখন নেগেটিভ প্রেশার, কখন পজিটিভ প্রেশার, এই সমস্ত কোয়েশ্চেনগুলো আসতে পারে। নেক্সট বেডশোর সেম জেনারেল ওয়ার্ডে যেরকম কোয়েশ্চেন, বেডশোর প্রিভেন্ট করার জন্য তুমি কী কী করবে, বেডশোরের জন্য কী কী স্কোরিং সিস্টেম ইউজ করা হয়, কী কী স্কেল ইউজ করা হয়। নেক্সট সেন্ট্রাল লাইনের সাইজ, সেন্ট্রাল লাইনে কটা পোর্ট থাকে,
কোন পোর্টের কি সাইজ, কোন পোর্ট দিয়ে কি তুমি ইনফিউজ করবে, সেই সমস্ত গুলো কিন্তু কোয়েশ্চেন করবে। সেন্ট্রাল লাইন কোথায় কোথায় করা হয়ে থাকে, কোন কোন জায়গায় করা হয়ে থাকে। এছাড়াও সেপসিস খুব কমন কোয়েশ্চেন, যে সেপসিস প্রিভেনশনের জন্য তুমি কি কি করতে পারো। আর ওই সেপসিসের ক্ষেত্রে ওই একই কোয়েশ্চেন ঘুরে ফিরে আসছে যে ইনফেকশন কন্ট্রোল, তুমি আইসিইউ ইনফেকশন কন্ট্রোল কি করে করবে, এই কোয়েশ্চেনটা। নেক্সট মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে ওই ভেন্টিলেশন কিভাবে কাজ করে, কোন প্রসেসে কাজ করে। নেক্সট ভ্যাব বান্ডিল, মানে ভেন্টিলেটেড অ্যাসোসিয়েটেড যে নিউমোনিয়া, সেই বান্ডিল অফ কেয়ার কি কি প্যারামিটার্স থাকে, কি কি চেক করতে হয়। নেক্সট স্পিল ম্যানেজমেন্ট, খুব কমন কোয়েশ্চেন। তার সাথে যদি ব্লাড প্রেশার হঠাৎ করে পেশেন্টের তোমার ফল করে, তখন তুমি অ্যাজ এ নার্সিং স্টাফ তোমার কি রেসপন্সিবিলিটি, সেখানে তোমার কি রেসপন্সিবিলিটি শুধুমাত্র ডক্টরকে ইনফর্ম করা পর্যন্তই, তারপরে কি আর কোনো কাজ নেই? এই কোয়েশ্চেনটা কিন্তু করতে পারে। নেক্সট কার্ডিয়াক অ্যারেস্ট হলে, মানে সেম তোমার ওই সিপিআর যেহেতু করছো, তো কার্ডিয়াক অ্যারেস্ট হলে তুমি পেশেন্টকে কি করবে, এটা কোশ্চেন আসতে পারে। বা এনজি টিউবে ফিডিং, মানে প্রত্যেকটা প্রসিজিওরে কিন্তু তোমাকে জেনে রাখতে হবে ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন কি, এই জিনিসগুলো নর্মালি জেনে রাখতে হবে যে এনজি টিউবের কন্ট্রা ইন্ডিকেশন কি কি হতে পারে। তো এই কোশ্চেনগুলো আসতে পারে আইসিইউ ওয়ার্ড রিলেটেড। এছাড়াও স্পিল ম্যানেজমেন্টে যেটা ডিফারেন্স জিজ্ঞাসা করে, নর্মাল ব্লাড স্পিল আর মার্কারি স্পিল, এই দুটোর ম্যানেজমেন্ট তো আলাদা। তো এই দুটোর ম্যানেজমেন্ট তুমি কি করে করবে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আইসিইউ রিগার্ডিং আসতে পারে। আই হোপ আইসিইউটাকে আমি কভার করতে পারলাম কিছুটা। সো থ্যাংক ইউ।